আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ইতিমধ্যেই তোমরা কিন্তু লাইভ ক্লাস করেছো এবং লাইভ ক্লাসের পরে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমরা যে এতগুলো ক্লাস করলাম বা আমরা যে ক্লাসগুলো করছি, আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা জানি না। তো এই পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু তোমাদেরকে এই যে সলভিং ক্লাসগুলো রেখেছি। তো এই রেকর্ডিং ক্লাসের মধ্যে আমরা তোমাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেগুলোর কিন্তু সলভ নিয়ে আসছি। তো এই সলভ গুলো যদি তোমরা করো, আশা করি যে তোমাদের পরীক্ষা সম্পর্কে একটা ধারণা চলে আসবে যে বিগত বছর পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন তোমার বেশি আসে। তো আমি তোমাদের যে সাম্প্রতিক এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রশ্নের ধাঁচটা যদি তোমরা ধরতে পারো, তোমরা জানবা যে পরীক্ষায় আসলে কি আসে। তো চলো আমরা আজকে শুরু করি। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে, দেখো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা যে এই যে প্রশাসনিক বিভাগ রয়েছে বাংলাদেশের, হ্যাঁ, তো এই প্রশাসনিক বিভাগ, দেখো বিভিন্ন প্রশাসনিক ইউনিট রয়েছে। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো বাংলাদেশের, তুমি বুঝতে পারবা যে আমাদের কিন্তু বিভাগ রয়েছে, আমাদের জেলা রয়েছে, উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে। তো এই যে প্রশাসনিক ইউনিট গুলা, এগুলা কিভাবে কাজ করে, এগুলা থেকে প্রশ্ন আসে। বিভাগ ও জেলা পরিচিতি, অর্থাৎ তোমার একটা জেলার মধ্যে অনেক বিখ্যাত স্থান থাকতে পারে, বিখ্যাত ব্যক্তিত্ব থাকতে পারে, একটা জেলা বিশেষভাবে বিখ্যাত হতে পারে। তোমার এই যে এই বিষয়গুলো, ধরো কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত, তো আবার ঢাকার কাচ্চি বিরিয়ানি বিখ্যাত। তো এই যে এই বিষয়গুলো, এইগুলো কিন্তু ধরো তোমার জেলা এবং বিভাগ পরিচিতি এই অধ্যায়ের মধ্যে আমরা কভার করব। তারপরে দেখো, এই যে এই বিষয়গুলো থেকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে জানানো যে বিগত বছরে এডমিশনে কি কি প্রশ্ন আসছে তোমাদের এখান থেকে, তো এবং এটা সমাধান করে দাও। অর্থাৎ তোমরা যে বিষয়টা নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করো যে ভাই সমাধানটা কিভাবে করব, অর্থাৎ আমি তো জানি যে কি প্রশ্নগুলো আসছে, আমি তোমাদেরকে ধরাই দিব যে এই সেগমেন্ট থেকে প্রশ্ন আসছে এবং এটা সমাধান করা কতটা সহজভাবে করা যায় আর কি। দেখো প্রথমেই দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, ঈদগাঁও, মধ্যনগর এবং ডাসার, এই যে এই তিনটা উপজেলা, এই তিনটা হচ্ছে উপজেলা, এই তিনটা উপজেলা কেন বিখ্যাত? এই তিনটা উপজেলা পরীক্ষা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, অর্থাৎ বি ইউনিটে 2021 সালে হয়েছিল। এটা কিন্তু একটা সাম্প্রতিক প্রশ্ন, কিন্তু এটার একটা গুরুত্ব বহন করে, তাই না? গুরুত্বটা কি দেখো, ঈদগাঁও হচ্ছে কক্সবাজার অবস্থিত, হ্যাঁ, কক্সবাজার অবস্থিত। হ্যাঁ, মধ্যনগর হচ্ছে তোমার, আমরা যদি দেখি এটা হচ্ছে তোমার সিলেট যে সুনামগঞ্জে মোস্ট প্রবাবলি এটা একটা, ওইখানে একটা উপজেলা। ডাসার হচ্ছে মাদারীপুরে। তো এই যে তোমার হচ্ছে সুনামগঞ্জ, হ্যাঁ, সুনাম লিখলাম, মাদারীপুর লিখলাম, হ্যাঁ, মাদারীপুর। তো এই যে এই তিনটা উপজেলা, এই তিনটা উপজেলা কিন্তু বাংলাদেশে সর্বশেষ উপজেলা হিসেবে স্বীকৃত। এখন ধরো কোন বাংলাদেশ সরকার যদি মনে করে যে একটা উপজেলা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই উপজেলাটাকে আমাকে কি করার, যে একটু ছোট করে আরেকটা উপজেলা আমি করবো। ধরো তোমরা জানো 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ হওয়ার পেছনে একটা কারণ ছিল, যে এই বঙ্গভঙ্গের কারণ হচ্ছে যে আমরা এই যে এত বড় বেঙ্গল প্রেসিডেন্সি, বাংলা কিন্তু সবচেয়ে বড় ছিল। তো বাংলাকে আমি দুই ভাগ করব, এক ভাগে পূর্ববঙ্গ আর এক ভাগে পশ্চিমবঙ্গ। তো পূর্ববঙ্গের সাথে আসাম আর পশ্চিমবঙ্গের সাথে বিহার। তো এইখানে এটা রাজধানী হয় ঢাকা। তো এটাকে ভাগ করা হয়েছিল প্রশাসনিক কাজের সুবিধার জন্য, ইংরেজরা বলেছিল, কিন্তু আসলে কিন্তু এটা করা হয়নি। তো যাই হোক, এই যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপজেলা, নতুন উপজেলা সৃষ্টি করা হয়, নতুন বিভাগ সৃষ্টি করা হয়, নতুন জেলা সৃষ্টি করা হয়। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখবো এই টোটাল চ্যাপ্টারে কিন্তু দেখবো। তো এটা কিন্তু সাম্প্রতিক থেকে আসছে। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আরো কিন্তু ঘোরায় পেঁচায় আসতে পারে, যে তার মানে আমরা উত্তরটা দেখি কি, যে এটা কি, এই তিনটা হচ্ছে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। সদ্য প্রতিষ্ঠিত উপজেলা হচ্ছে এই তিনটা। তার মানে এই তিনটা কি, মানে কারা এটা করছে? এটা একটা কমিটি আছে বাংলাদেশে, নিকার বলে, NICAR। এই যে নিকারটা মানে কি, নিকার হচ্ছে ন্যাশনাল, আমরা যদি লিখে দিই ন্যাশনাল, আইডি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে সি দিয়ে হচ্ছে কমিটি, কমিটি ফর, কিসের জন্য? ফর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ। আর দিয়ে হচ্ছে দুইটা হয়, রিঅর্গানাইজেশন, রিঅর্গানাইজেশন রিফর্ম, রিঅর্গানাইজেশন রিফর্ম।
অর্থাৎ বাংলাদেশের জাতীয় একটা কমিটি আছে, এই কমিটিটার মধ্যে প্রধান থাকে, আহ্বায়ক থাকে, যারা হচ্ছে প্রধান যিনি থাকেন, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এটার আহ্বায়ক থাকেন, তাছাড়া আরো অন্যান্য মন্ত্রী যারা আছেন তারা থাকেন। তো এটাকে নিকার বলা হয় সংক্ষেপে, যে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন রিফর্ম, মানে জাতীয় প্রশাসনিক পূর্ণ যে বিন্যস্তকরণ যে কমিটি রয়েছে, অর্থাৎ নতুন ভাবে বিন্যস্ত করার যে কমিটি রয়েছে প্রশাসনিক গুলাকে, এলাকাগুলাকে, এটার নাম হচ্ছে নিকার। তো এই নিকারের মাধ্যমে কিন্তু নতুন নতুন উপজেলা, জেলা বা বিভাগ যদি হয়, সিটি কর্পোরেশন যদি হয়, সেগুলা নির্ধারণ করা হয়। সো তারা এই নিকার বলছে যে না, আমরা 3টা নতুন উপজেলা আমরা দিব। তো এই 3টা নতুন উপজেলা কি, যে উপজেলার নাম হচ্ছে ঈদগাঁও, মধ্যনগর, ঢাসার। তো এই হচ্ছে, এটা হচ্ছে ক্লিয়ার। আই থিঙ্ক তোমরা এটা পারবা। দেখো, সদ্য প্রতিষ্ঠিত উপজেলা, এটা কি কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগর। দেখছো, আমি একটু আগে বলছিলাম। তো এইভাবে হচ্ছে তোমাকে একটু ডিটেলসে পড়তে হয়। যদি একটু ডিটেলসে পড়ো, ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে এই যে বিষয়গুলো তোমাকে প্রশ্ন আসতে পারে, নতুন বিভাগ একটা হলে এটা কে ঘোষণা করবে, নিকার ঘোষণা করবে। সো এইগুলো কিন্তু তুমি খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে জানতে হবে। তারপরে দেখো, ইউনিয়ন পর্যায়ের সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, দেখো, ইউনিয়ন পরিষদে তোমরা জানো যে একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে। কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডের মধ্যে আমি যদি একটু খেয়াল করি, এই 9টা ওয়ার্ডের মধ্যে প্রতি 3 ওয়ার্ডে একটা করে মহিলা সিট থাকে। তার মানে এই 9টা ওয়ার্ডে তাহলে টোটাল কয়টা থাকবে? 3টা থাকবে। তার মানে প্রতি ওয়ার্ডে একজন না, প্রতি ইউনিয়নে একজন না, প্রতি 3 ওয়ার্ডে একজন। তার উত্তর হচ্ছে সি। প্রতি 3 ওয়ার্ডে কজন থাকে? একজন থাকে। আই থিঙ্ক যে তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো, প্রতি 3 ওয়ার্ডে একটা সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে থাকে এটা। হ্যাঁ, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো উত্তর হচ্ছে সি। তারপরে মাগুরা জেলা কোন বিভাগে অবস্থিত? মাগুরা একটা জেলা আছে, তোমরা জানো মাগুরা হচ্ছে সাকিব আল হাসানের জেলা। আবার এটা বলা হয় মাগুরা হচ্ছে বাংলাদেশের প্রথম যে নিরক্ষর মুক্ত, মানে যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশের এই যে মাগুরা জেলা। পরীক্ষা কিন্তু আসে এগুলা। এই মাগুরা জেলাটা কোথায় অবস্থিত? মাগুরা জেলা হচ্ছে আমরা যে বরিশাল না, রাজশাহী না, ফরিদপুর না, এটা হচ্ছে খুলনা। ফরিদপুর তো কোনো বিভাগই না। তারপর হচ্ছে এই খুলনা বিভাগে অবস্থিত। খুলনা বিভাগে অবস্থিত হচ্ছে কোথায়? কি মাগুরা জেলা। তারপর হচ্ছে যে দেখো, খুলনা বিভাগে মাগুরা জেলা অবস্থিত আর কি। তারপরে ময়মনসিংহ বিভাগের সংসদীয় আসন কতটি? অর্থাৎ তোমরা জানো বাংলাদেশের সংসদীয় আসন হচ্ছে 300টি। তো 300টির মধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগে কিন্তু নির্দিষ্ট থাকে। তো এই ময়মনসিংহ বিভাগ কিন্তু তখন নতুন হয়েছিল এবং জাক্কানি অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 1516-তে আসছে। সেটা কত? সেটা হচ্ছে 24টি। এটা হচ্ছে 24টি। কারণ এই যে 24টি এবং এটা আয়তন হচ্ছে 10,584 কি বর্গ কিলোমিটার। তো এখানে 24টি, তোমার 24টি সংসদীয় আসন, উপজেলা 35টি, থানা 37টি, পৌরসভা 26টি, ইউনিয়ন 352টি। তো এই যে গ্রাম 7,030টি রয়েছে আর কি। তোমার এত কিছু জানা দরকার নেই, জাস্ট হচ্ছে তুমি জানবা যে তোমার হচ্ছে কতটা এখানে তোমার কি রয়েছে, সংসদীয় আসন রয়েছে। তুমি যদি আরেকটু ক্লারিফিকেশন লাগে তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো তোমরা জানতে পারো। তারপর নিম্ন পর্যায়ে সংগঠিত সরকার ব্যবস্থা কি বলে? অর্থাৎ নিম্ন মানে কি? নিম্ন মানে কিন্তু নিচু না। নিম্ন মানে হচ্ছে নিচের দিকে। প্রশাসনিক স্তরে অনেকগুলো স্তর থাকে, এই স্তরের মধ্যে একটু নিচের দিকে স্তর যেটা আছে, এই সরকার ব্যবস্থায় কি বলে? ধরো তোমার যে আমি যদি বলি কেন্দ্রীয়, বাংলাদেশের কেন্দ্রের মধ্যে আমি যদি দেখি, তোমার কেন্দ্রের মধ্যে কিন্তু যারা হচ্ছে আমরা জানি মন্ত্রী, মিনিস্টার, তারা থাকে কেন্দ্রীয় প্রশাসনে। আর নিচের যে প্রশাসন সেটাকে বলে স্থানীয় প্রশাসন। স্থানীয় লোকাল গভর্নমেন্ট বলে, স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকার। স্থানীয় সরকারের মধ্যে তোমরা যদি লোকাল গভর্নমেন্টে দেখো, তো এই লোকাল গভর্নমেন্টে ইউনিয়ন পরিষদ থাকে, তোমার উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, তোমার যদি পৌরসভা, এই জিনিসগুলো কিন্তু থাকে। তো স্থানীয় সরকার কিন্তু এটা হচ্ছে নিম্ন ব্যবস্থাকে বলে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে স্থানীয় সরকার। আচ্ছা দেখো, স্থানীয় সরকারকে এখানে বলো যে নিম্ন পর্যায়ে, এটাকে বলে স্থানীয় সরকার। গ্রামীণ বা গ্রাম সরকার অথবা গ্রামীণ, তোমরা জানো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে তোমরা কিন্তু অবশ্যই জানো, ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা দেখো, ঢাকা মোট কতবার বাংলার রাজধানী হয়? এটা আমি আমাদের লাইভ ক্লাসে আলোচনা করেছি। ঢাকা, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো ঢাকা তো জানো, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। কিন্তু এই ঢাকা কিন্তু প্রথম থেকে রাজধানী ছিল না। ঢাকার প্রথম রাজধানী মুঘল আমলে, অর্থাৎ আমরা যদি দেখি 1610 সালে প্রথম ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয়। হ্যাঁ, সুবেদার ইসলাম খান ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তারপরে 1660 সালে মীর জুমলা দ্বিতীয়বার ঢাকাকে রাজধানী করেন।
তৃতীয়বার 1905 সালে বঙ্গভঙ্গের সময় পূর্ব বাংলার রাজধানী হয়। চতুর্থবার তোমরা জানো 1947 সালে যখন দেশভাগ হয়েছে পূর্ব পাকিস্তানের রাজধানী হয়েছে ঢাকা। আবার পঞ্চমবার 1971 সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে ঢাকা। তো এই হচ্ছে 5 বার রাজধানী। তো ঢাকা কতবার রাজধানী হয়েছে? 5 বার। এটা সম্পর্কে আমি ডিটেইলসে বলেছি, তো আশা করি তোমাদের সমস্যা হবে না। তারপর দেখো এই যে এই হচ্ছে 5টা বারের আর কি। তারপরে দেখো পার্বত্য চট্টগ্রাম এলাকা বাংলাদেশের মোটামুটি কত ভাগের এক ভাগ? অর্থাৎ তোমরা জানো বাংলাদেশের 3টা জেলা কে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। তোমরা জানো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। আমরা কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এই 3টা জেলা বাংলাদেশের মোটামুটি কত ভাগের কত ভাগ? তো এটা কিন্তু তোমাকে একটু কঠিন মনে হতে পারে, বাট তুমি যদি একটু খেয়াল করো বা তুমি যদি এই 3টা এরিয়া জানো তাহলে তোমার কিন্তু একটা আইডিয়া থাকার কথা। তো আইডিয়াটা কি? 10 ভাগের মানে টোটাল 100 ভাগ যদি করি তার মানে 10 ভাগ হচ্ছে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম, মানে একটা বিশাল এলাকা। তার মানে এটা যদি 23,000 বর্গ কিলোমিটার সামথিং। সো তোমরা জানো বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570। তো এটা মানে 23,000 কিন্তু তুমি একটা গুণ ভাগ করলে কিন্তু বের হয়ে যাবে আর কি। তো 23,184 বর্গ কিলোমিটার, ঠিক আছে, 1 দশমাংশ। বাংলাদেশের জেলা ভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটা? দেখো আমরা যদি খুলনা বিভাগে জেলা হচ্ছে 10টা, রাজশাহী বিভাগে জেলা হচ্ছে 8টা, বরিশাল বিভাগ জেলা হচ্ছে 6টা, সিলেট বিভাগ জেলা হচ্ছে 4টা। সিলেটে কি কি আছে? তোমার যদি দেখি সিলেট হচ্ছে সুনামগঞ্জ, প্রথম হচ্ছে আমরা সিলেট সদর ধরলাম, সিলেট সদর তোমরা জানো, সিলেট সদর, সুনামগঞ্জ, তারপরে হচ্ছে হবিগঞ্জ, তারপরে হচ্ছে কি আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট বাদ পড়ে গেছে, চায়ের রাজধানী যে মৌলভীবাজার। শ্রীমঙ্গল কিন্তু কোনো জেলা না, বুঝছো? শ্রীমঙ্গল কিন্তু একটা উপজেলা মৌলভীবাজারের। তো অনেকে কিন্তু ভাবে যে শ্রীমঙ্গল হচ্ছে একটা জেলা, কিন্তু শ্রীমঙ্গল কিন্তু জেলা না। তো 4, তো এই 4টা, এই কারণে অপশন হবে কোনটা? এই যে বরিশাল বিভাগ হবে না, অপশন হবে এ, সিলেট বিভাগ। আচ্ছা, সিলেট বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ। আচ্ছা, তারপর হচ্ছে কোন সালে, মানে কত সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসন যেটা রয়েছে এটার মধ্যে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? সরাসরি সংরক্ষিত আসন অর্থাৎ তোমার 3টা ওয়ার্ডে একটা সংরক্ষিত আসন থাকবে, সেটা হচ্ছে 1997 সাল থেকে। 1997 সাল থেকে তারা প্রথম হচ্ছে সরাসরি 3টা ওয়ার্ডে একজন তোমার নারী মেম্বার লাগবে। কেন লাগবে? অর্থাৎ নারীর চোখে বিশ্ব দেখি, অর্থাৎ নারীদেরকে যে ক্ষমতায়ন করা। তোমরা জানো পৃথিবীর মধ্যে প্রথম থেকে কিন্তু নারীদের ভোটাধিকার ছিল না। কেন ছিল না জানো? কারণ নারীদেরকে তো মনে করা হয়তো অর্ধস্তন, তারা ঠিকঠাক ভাবে শাসন করতে পারবে না। কিন্তু তোমরা যদি খেয়াল করো আমাদের বাসায়, আমাদের পরিবারে, আমাদের সব সিদ্ধান্ত কিন্তু বাবারা নেয় না, কিছু সিদ্ধান্ত মায়েরাও নেয়। কি রান্না হবে, তারপর হচ্ছে পারিবারিক বিভিন্ন বিষয়ে কিন্তু তারাও সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারাও একটা পারিবারিক যে শাসন ক্ষমতা, অর্থাৎ আমরা যদি দেখি তাদেরও সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কোনো অংশেই কারো থেকে কম নয়। তো সেক্ষেত্রে তাদেরকেও যে একটা মেইন স্ট্রিম হচ্ছে রাজনীতি সংযুক্ত করা, সেটা কিন্তু এই স্থানীয় সরকার ব্যবস্থায় তাদেরকে অন্তর্ভুক্ত করে কিন্তু এটা শুরু করা হয়েছে। তারপর আমরা যদি দেখি যে তোমরা জানো 1997 সাল, তারপর হচ্ছে বাংলাদেশের সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক, অর্থাৎ তোমার যদি তোমরা জানো বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। তো এই 12টি সিটি কর্পোরেশনের মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম মানে কি, যেটা সিটি কর্পোরেশনের ওয়ার্ড থাকে না, এই ওয়ার্ডটা হচ্ছে সর্বনিম্ন, বা আমরা যদি দেখি ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিটকে বলা হচ্ছে আমরা কি, আমরা বলবো যে হচ্ছে ওয়ার্ড। দেখো ওয়ার্ড। তারপরে কোনটি স্থানীয় সরকার নয়? তোমাদেরকে একটা কথা বলি, স্থানীয় সরকার আর স্থানীয় প্রশাসন দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখো স্থানীয় সরকার কি বলে বলো তো? সরকার মানে কি জানো? স্থানীয় সরকার, আর স্থানীয় প্রশাসন, আমি যেটা লিখি ধরো স্থানীয় প্রশাসন, মানে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। এখন এই স্থানীয় সরকার হচ্ছে সরাসরি ভোট হবে, সরাসরি ভোট প্রয়োগ করবে। স্থানীয় সরকার কি করবে? সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আর স্থানীয় প্রশাসন তারা কি করবে? তারা কি ভোটের মাধ্যমে হবে? তারা কিন্তু ভোটের মাধ্যমে হবে না। তারা হচ্ছে যে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা কি দায়বদ্ধ থাকবে, তারা ভোটের মাধ্যমে হবে না, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কিন্তু তারা সরাসরি ভোটের মাধ্যমে হবে না। তাহলে স্থানীয় সরকার হলো, ধরো আমি যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে কি স্থানীয় সরকার না স্থানীয় প্রশাসন? তাহলে চেয়ারম্যান আমরা যদি ধরি, ইউপি চেয়ারম্যান, তার মানে হচ্ছে স্থানীয় সরকার।
ইউপি চেয়ারম্যান আমরা কি যদি দেখি স্থানীয় সরকার। আমরা যদি দেখি ধরো আমি ইউনিয়ন পরিষদের সচিব থাকে না, ধরো তোমরা যদি পঞ্চায়েত নামে একটা সিরিজ আছে, ওই সিরিজের মধ্যে দেখবো যে ইউনিয়ন সচিব। তো এই যে সচিব মানে সচিব, সে কিন্তু স্থানীয় প্রশাসনের অংশ, সে কিন্তু স্থানীয় সরকার না। যেমন আমি সচিব যদি বলি ইউনিয়ন সচিব, তোমরা গেলে প্রত্যেকটা ইউনিয়নে দেখবা যে ইউনিয়ন সচিব রয়েছে, তো এটা হচ্ছে স্থানীয় প্রশাসন। তেমনি ভাবে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আমরা বললাম, উপজেলা বা উপজেলা উপজেলা চেয়ারম্যান যদি দেখি, উপজেলা চেয়ারম্যান সে কিন্তু স্থানীয় সরকার। আর আমরা যদি ইউনো দেখি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, হ্যাঁ, তো ইউনো যদি দেখি সে হচ্ছে কি স্থানীয় প্রশাসন। তো এইভাবে আমাদের কিন্তু একটা স্থানীয় সরকার, একটা স্থানীয় প্রশাসন। প্রশাসন মানে যারা নির্বাচিত না, যারা সিভিল মানে ধরো সরকারি কর্মকর্তা, আর সরকার মানে হচ্ছে যে হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। আশা করি তোমরা এটা ক্লিয়ার। এবার দেখো বলতেছে কোনটি স্থানীয় সরকার নয়। এখানে দেখো বলা হচ্ছে কি পৌরসভা, হ্যাঁ পৌরসভা স্থানীয় সরকার। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, হ্যাঁ জনগণ ভোট দিয়ে নির্বাচিত স্থানীয় সরকার। উপজেলা পরিষদ এটাও স্থানীয় সরকার। কিন্তু এই পল্লী বিদ্যুৎ তো স্থানীয় সরকার না। পল্লী বিদ্যুৎ কিভাবে, কোনোভাবে স্থানীয় সরকার হয় না, স্থানীয় প্রশাসনও হয় না। তো সে একটা অন্যতম কি একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করে। তো উত্তর হবে বি। আচ্ছা, এই বি উত্তর হচ্ছে কি বি। আচ্ছা, তারপরে দেখো এনআইএলজি এর পূর্ণরূপ কি? এনআইএলজি হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বললাম যে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় যে সরকার রয়েছে তাদেরকে ট্রেনিং এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। অর্থাৎ লোকাল গভর্নমেন্ট মানে কি? লোকাল গভর্নমেন্ট হচ্ছে স্থানীয় সরকার, অর্থাৎ স্থানীয় সরকারের যে তোমার যে এখানে রয়েছে যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেটাকে বলছে এনআইএলজি। তো এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। এটা 37তম বিসিএস আসছিল। তো এটা কোথায় অবস্থিত? এটা তোমরা যদি দেখো, এটা হচ্ছে 1980 সালে এটার নামকরণ হয়েছে স্থানীয় সরকার ইনস্টিটিউট। আর এটি রাজধানী আগারগাঁও অবস্থিত। অর্থাৎ আগারগাঁও তোমরা জানো মেট্রো রেল স্টেশন রয়েছে। তো আগারগাঁও হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অফিস রয়েছে। আগারগাঁও হচ্ছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের অফিস রয়েছে। অর্থাৎ বড় বড় অনেকগুলো সরকারি অফিস কিন্তু আগারগাঁও রয়েছে। আইয়ুব খান যখন মানে এই অঞ্চলে আগারগাঁওটা উনার মতো করে উনি যখন উন্নয়নের দশক 1960 সালে ঘোষণা করেন, তখন থেকে তিনি আগারগাঁওটা নিচের মতো করে গুছিয়ে নিয়েছেন। তো এই শেরে বাংলা নগর, এটার নাম ছিল আগে আইয়ুব নগর। তো এইভাবে কিন্তু ওই জায়গাটার মধ্যে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের বাসস্থান বা তাদের অফিসগুলো রয়েছে। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে 17টি। অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের বড় জেলা, অর্থাৎ ধরো আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এটা জেলা হয়েছে 1984 সালে। কিন্তু এর আগে এটা কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ মহকুমা মানে জেলা থেকে একটু ছোট, হ্যাঁ সাব ডিভিশন বলা হয়, সাব ডিভিশন অফিসার বা এসডিও বলতো তখন। তো মহকুমা ছিল অধীনে, কুমিল্লা জেলার অধীনে ধরো ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল। এরকম তোমরা দেখবা অনেকগুলো তোমাদের এলাকার, তোমার নিজের জেলাটা অন্য একটা জেলার অধীনে ছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বৃহত্তম জেলা ছিল 17টি। তার মানে এই যে 1947 সালে দেশ বিভাগের সময় অর্থাৎ বাংলাদেশের জেলা ছিল 17টি, কিন্তু 1969 সালে 2টা জেলা বাড়ানো হয়। কয়টা জেলা? 2টো জেলা। দুটো জেলা কি কি? একটা হচ্ছে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা এবং বরিশাল জেলার পটুয়াখালী, এই দুইটাকে হচ্ছে তোমার কি করা হয়? ইনক্লুড করা হয়। তার মানে হচ্ছে আমরা 17 পরে হচ্ছে 18 আর হচ্ছে পটুয়াখালী 19। তার মানে টাঙ্গাইল একটা 18 আর পটুয়াখালী 19। তার মানে এই দুইটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিল। পরীক্ষায় যদি আসে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি জেলা ছিল, তোমরা উত্তরে কি লিখবা? 19টি। আর যদি বলে বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি, সেটা হচ্ছে লিখবা কতটি? 17টি। কিন্তু আবার আমরা যখন স্বাধীন বাংলাদেশে আমরা দেখি পরীক্ষা জেলাতে স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা কোনটি? তোমরা শাহিদিন ভাইকে নিশ্চয়ই চেনো। তো আমাদের শাহিদিন ভাই কিন্তু জামালপুরে, ওনার যে জেলাটা রয়েছে এটা একটা মহকুমা ছিল, সাব ডিভিশন। তো এটাকে কিন্তু জেলায় উত্তীর্ণ করা হয় প্রথম। তার মানে তোমরা মনে করবা শাহিদিন ভাইয়ের জেলা হচ্ছে জামালপুর, এবং জামালপুর হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা। তাহলে বাংলাদেশের 20তম জেলা কোনটি? জামালপুর। আচ্ছা, তারপরে বাংলাদেশের রাজধানী কোথায়? তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এটা কোনো প্রশ্ন হলো? এটা তো আমরা পারি যে বাংলাদেশের রাজধানী, এটা তো একদম ইজি, এটা কোনো প্রশ্ন হলো? এটা কিন্তু বিসিএস আসছে 33তম বিসিএস এ। আর প্রশ্ন হচ্ছে কেন ইম্পর্টেন্ট? দেখো এখানে একটা প্যাচ আছে, এই প্যাচটা হলো বলা যায় ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ, নাকি ঢাকা না শেরে বাংলা নগর। দেখো প্যাচ লাগাই দিছে যে ঢাকা, তখনই কিন্তু নতুন সিটি কর্পোরেশন হয়েছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ। ঢাকা উত্তরটা হচ্ছে তোমার হচ্ছে একটু অত্যাধুনিক, হ্যাঁ ঢাকা দক্ষিণটা হচ্ছে মানে পুরান ঢাকা হচ্ছে ঢাকা দক্ষিণ, হ্যাঁ। আর তো অনেকে ভাবতে পারে ঢাকা দক্ষিণ, কারণ ঢাকা দক্ষিণ কেন? এটা পুরান ঢাকা, জাহাঙ্গীরনগর একদম হচ্ছে বুড়িগঙ্গার তীরে, নগর ভবন, শাহবাগ, গুলিস্তান, এগুলো হচ্ছে কোথায়? ঢাকা দক্ষিণে। আবার কেউ ভাবতে পারে ঢাকা উত্তর,
কারণ গুলশান, বনানী, ভালো ভালো যে একদম পশ পশ এরিয়া, যেটা হচ্ছে খুব উন্নত জীবনমান যেখানে আছে, বা ঢাকা উত্তরা, তো এইগুলো হচ্ছে ঢাকা উত্তরে। তো সে ভাবতে পারে উত্তর, এই জন্য তাকে একটা পেচ লাগাই দিল। কিন্তু আসলে কি, ঢাকা উত্তরও না, ঢাকা দক্ষিণে না, বাংলাদেশের রাজধানী ঢাকা। কারণ সংবিধানের 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 বাংলাদেশের সংবিধান আছে না, এই সংবিধানের অনুচ্ছেদ 5-এ বলা হচ্ছে, যে স্বাধীন বাংলাদেশে যে রাজধানী হবে সেটা হবে ঢাকা। এই জন্য আমরা ঢাকাকে রাজধানী বলি। তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া তাইলে চট্টগ্রাম কি দোষ করছে? না, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী এবং সংবিধানে নাই। যদি সংবিধানে থাকতো যে নোয়াখালী বাংলাদেশের রাজধানী, আমাদের কিন্তু লিখতে হইতো যে নোয়াখালী বাংলাদেশের রাজধানী। কিন্তু সংবিধানে লেখা আছে কি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই কারণে আমরা বলছি ঢাকা বাংলাদেশের রাজধানী। ইন্টারেস্টিং। তো দেখো, এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী আমি একটু আগে দেখলাম। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোডটি। তোমরা জানো এই জায়গায় আমি গিয়েছি, চারবার গিয়েছি। তো এই যে ক্ষুদ্রতম ইউনিয়নটি, তোমাদের একটা ক্লু দেই। ক্লুটা হচ্ছে এটা বাংলাদেশের অন্যতম সুন্দরতম প্রবাল কি, তোমরা জানো, দ্বীপ। তার মানে এই যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন, 8 বর্গ কিলোমিটার এরকম হবে আর কি। তো সেন্ট মার্টিন আমরা জানি। দেখো, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন, এবং এই দ্বীপের অপর নাম কিন্তু নারিকেল জিঞ্জিরা। এখানে প্রচুর নারিকেল জন্মায়। তো নারিকেল গাছ আছে এখানে, নারিকেল জন্মায় না, নারিকেল গাছের অভয়ারণ্য বলা যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট কি ইউনিয়ন। আর পার্বত্য চট্টগ্রামে কতটি জেলা রয়েছে? পার্বত্য চট্টগ্রামে তোমরা যদি দেখো, পার্বত্য চট্টগ্রামে জেলা হচ্ছে 3টি। আমরা যদি দেখি কয়টা জেলা, 3টি। আমি একটু আগে বলেছি যে কি বলছি, খাগড়াছড়ি, বান্দরবন, আর কি বলতো, রাঙ্গামাটি। তারপর হচ্ছে আমরা জানি এটা 1860 সালে এটা করা হয়, পার্বত্য চট্টগ্রাম নামে একটা আলাদা প্রশাসনিক জেলা গঠন করা হয়, মনে রাখবে 1860 সালে। তো তারপরে আমরা যদি দেখি সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোথায়, আমি একটু আগে বলছিলাম না, তোমরা একটু জানো এই যে এটা কে ঘোষণা করতে পারে? এটা হচ্ছে নিকার। তোমাদেরকে বলা হয়েছে নিকার, NICAR, নিকার হচ্ছে এটা ঘোষণা করে, তাই না? আচ্ছা, তো এই যে তিতাস উপজেলা কোথায় অবস্থিত? তিতাস উপজেলা হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। কুমিল্লা কিন্তু সবচেয়ে বেশি উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বেশি উপজেলা কুমিল্লা, মোস্ট প্রবাবলি 17টা উপজেলা মনে হয়, তোমরা একটু দেখে নিও। তো কুমিল্লা উপজেলা কিন্তু, মানে কুমিল্লা যে জেলা, এই জেলার মধ্যে সবচেয়ে বেশি উপজেলা রয়েছে বাংলাদেশের কুমিল্লা। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের বর্তমানে কতটি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার চালু রয়েছে? বাংলাদেশে 3টি স্তর বিশিষ্ট ইউনিয়ন, উপজেলা, জেলা। ইউনিয়ন, উপজেলা, জেলা, তার মানে 3টা স্তর বিশিষ্ট আছে। হ্যাঁ, দেখো আমি এখানে বলে দিচ্ছি, গ্রামাঞ্চলে 3টা, একটা হচ্ছে তোমার বিদ্যমান, একটা হচ্ছে জেলা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই যে 3টা স্তর। হ্যাঁ, 3টা, 1, তারপর হচ্ছে যে 2, এই হচ্ছে 3। বুঝছো? শহরাঞ্চল হচ্ছে 2টা, একটা পৌরসভা, একটা সিটি কর্পোরেশন। আচ্ছা, তারপরে ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে। তোমরা জানো ঢাকা বিভাগের আগে ময়মনসিংহ বিভাগ হচ্ছে ঢাকা বিভাগের অধীনেই ছিল, কিন্তু এটা ভেঙে 13টি জেলা করা হয়েছে। মানে এখন আমরা ঢাকা হচ্ছে সর্বোচ্চ জেলা হচ্ছে 13টি। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমানে কতটি জেলা রয়েছে, আমরা জানি বর্তমানে কতটি, 64টি জেলা। খুবই ইজি না? 20তম বিসিএস আসছে অনেক আগে। হ্যাঁ, প্রস্তাবিত একটা জেলা আছে ভৈরব, আমি জানি না হবে কিনা। তারপর হচ্ছে 64 জেলা আমরা জানি। বাংলাদেশের মানে কখন বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বিলটি পাশ করা হয়েছিল? উপজেলা বাতিল বিল, উপজেলা পরিষদ আর বাতিল, মানে তখন আর থাকবে না। এটা কি তোমরা জানো? এটা হচ্ছে 1992 সালে। কত সালে? 1992 সালে। তোমরা জানো 1982 সালে উপজেলা পরিষদ এবং উপজেলা পুনর্গঠন অধ্যাদেশ হয়। 1982 সালে এটা হচ্ছে পাশ করা হয়, এবং 1992 সালে উপজেলা এটা বাতিল করা হয় 10 বছর পরে। হ্যাঁ, 1992 সালে এটা বাতিল করা হয়, এবং পুনরায় আমরা জানি 1998 সালে এটা হচ্ছে আবার চালু করা হয়। কারণ তোমাদেরকে এটা এর জন্য বলি, প্রথম পাশ করা হয় এটা কত সালে? 1982 সালে। বাতিল করা হয় কত সালে? 92 সালে, 10 বছর পরে। তার আবার 6 বছর পরে এটা আবার পুনরায় প্রবর্তন করা হয়। পরীক্ষা যদি আসে পুনরায় প্রবর্তন করা হয় কত সালে? পুনরায় প্রবর্তন করা হয় 1998 সালে। আচ্ছা, তারপরে ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত? ঢাকা পৌরসভা কিন্তু সবচেয়ে পুরনো। তো সেক্ষেত্রে আমরা যে 1864 সালে ঢাকা পৌরসভা হয়। 1864 সালে ঢাকা পৌরসভা প্রথম কিন্তু গঠিত হয়। তো এটা ইম্পর্টেন্ট। তো এটা একটু পড়ে নিও, এটা পড়লে তোমরা একটা আইডিয়া পাবে যে পৌরসভা কিভাবে কাজ করে কি না করে। তো বিস্তারিত আমি ব্যাখ্যা করছি না। তারপরে হচ্ছে মৌজা কি? মৌজা হচ্ছে গ্রাম। মৌজা মানে কি? ধরো ভূমির, আমরা অনেক সময় দেখি যে ভূমি সম্পর্কিত ধরো রাজস্ব আদায়ের সর্বনিম্ন একটা এলাকা, ওই গ্রামের মতোই আর কি। হ্যাঁ, গ্রামকে বলা হয় যে মৌজা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি
মোজা দ্বারা গ্রাম বা এলাকাকে বোঝায়। তারপর হচ্ছে সুশাসনের, আরেকটু ক্লিয়ার করি, ধরো তোমার এলাকায়, ধরো তুমি যদি গ্রামে যাও, তোমার বাবাকে, যদি তোমরা যদি গ্রামে থাকো, তাহলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো আমরা কোন মৌজাতে আছি। মৌজাটা দেখি, ধরো তুমি তোমার ভূমি, যে তোমার জায়গাটা কোন দাগে অবস্থিত, ধরো একটা প্রত্যেকটা গ্রামেরই একটা দাগ থাকে, অর্থাৎ ভূমিগুলা কি নামে রেজিস্ট্রি হবে, কোন এলাকা নামে রেজিস্ট্রি হবে। তো এইগুলো হচ্ছে মোজা। তো মোজা হচ্ছে একটা গ্রামের বা এলাকাকে বোঝায়। তোমাদের যারা বাপ দাদাদের দলিল আছে, তো বাড়ির দলিলটা দেখলে দেখবা ওইখানে মোজা লেখা আছে, মোজা এত নং। তো এটা একটু তুমি তোমার বাবাকে বা তোমার সিনিয়র কাউকে জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে আর কি। সুশাসনের মূলনীতি কি? সুশাসনের মূলনীতি হচ্ছে কি বলতো তোমরা? একদম ইজি, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। তোমার যদি জবাবদিহিতা না থাকে, তাহলে তুমি সুশাসন কিভাবে করবা? ধরো আমি বাংলাদেশ সরকার অনেক ধরো অনেক ভালো ভালো কাজ করতেছে, বাট তোমার জবাবদিহি থাকতে হবে। এক নম্বরে যদি জবাবদিহি থাকে, তাহলেই কিন্তু তুমি হচ্ছে সুশাসন নিশ্চিত করতে পারবা। সুশাসনের অন্যতম একটা হচ্ছে জবাবদিহিতা। আমলাতন্ত্রের প্রধানকে, আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র মানে হচ্ছে তোমার এই যে বর্তমানে আমরা যে সিস্টেমটা দেখি, সিস্টেম কিরকম সিস্টেম? প্রশাসনিক সিস্টেম, প্রশাসন, প্রশাসনিক যে ব্যবস্থা দেখি, প্রশাসনিক যে ব্যবস্থা দেখি, প্রশাসনিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা তো তৈরি করা হয়েছে, এটা কেউ না কেউ তো উদ্ভাবন করেছে। এই উদ্ভাবন করেছে ম্যাক্স ওয়েবার, উনি ছিল জার্মানির ম্যাক্স ওয়েবার। উনি হচ্ছে বলছে যে এইভাবে এইভাবে মেধার ভিত্তিতে আমরা কিন্তু একটা আমলাতন্ত্র করতে। আমলা মানে হচ্ছে যারা সরকারের কাজগুলো পরিচালনা করে, অর্থাৎ সরকার চাইলেই তো সবকিছু করতে পারে না। অর্থাৎ ধরো উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে, হ্যাঁ, ডিসি থাকে, এই যে এগুলো হচ্ছে আমলাতন্ত্রের অংশ। তারপর হচ্ছে এই যে এখানে সবকিছু আছে। তো তারপর হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ নট এ লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তোমরা বলো তো কোনটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন না? দেখো আমরা বলেছি কিন্তু তিনটা, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, তার মানে তিনটা আছে। তার মানে ডিভিশনাল বোর্ড এটা নাই, তার মানে এটাই হচ্ছে উত্তর। মানে এই তিনটা হচ্ছে বাদ, আর এই এটা হচ্ছে উত্তর। ডিভিশনাল বোর্ড এটা কোনো হচ্ছে, এটা কোনো লোকাল গভর্নমেন্টের অংশ না। লোকাল গভর্নমেন্টের তিনটা তর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন তোমরা জানো নাটোরে। চুলতার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তার সাবস্থির কারুকার্য। তার মানে এই যে তোমার জীবনানন্দ দাশের যে বনলতা সেন, তো এই বনলতা সেনের বাসা কোথায়? নাটোর। আর এই উত্তরা গণভবন কোথায়? নাটোরে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে এটার নাম দেন উত্তরা গণভবন। হ্যাঁ, তো এটা কিন্তু আগে তোমার হচ্ছে এই যে রাজা দয়ারাম রায় এটা কিন্তু নির্মাণ করেছিলেন। বঙ্গবন্ধু 9 ফেব্রুয়ারি 1972 সালে এটার নাম দেন উত্তরা গণভবন, অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের যে সচিবালয়, সচিবালয় বা বাসভবনের নাম উত্তরা গণভবন। উত্তরাঞ্চলে যে সচিবালয়, সেটা উত্তরাঞ্চলে তোমরা যদি নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ওই অঞ্চলগুলা একদম রাজশাহী, বগুড়া, তো ওই উত্তরাঞ্চলের যে প্রধান যে কার্যালয়, সেটাকে আমরা বলছি যে নাটোরের যে আমরা জানি উত্তরা গণভবন। বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি, একদম ইজি, তোমরা জানো। একটু আমরা এটা লাইভ ক্লাস আলোচনা করেছি। দেখো এখানে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নাম দেওয়া আছে। খুলনা সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আর প্রথম হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। হ্যাঁ, তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন ইজ এ পার্ট অফ লোকাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ, বলতো এইখানের মধ্যে কোনটা লোকাল গভর্নমেন্টের পার্ট? এই যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তো এখানে সবগুলাই তোমার হচ্ছে মনে হচ্ছে, তার মানে সবগুলাই কিন্তু উত্তর হচ্ছে ডি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের দেখো রাষ্ট্রের মুখপাত্রকে, রাষ্ট্রের মুখপাত্র হচ্ছে রাষ্ট্র মানে রাষ্ট্রপতি, সবসময় মনে রাখবো রাষ্ট্রের মুখপাত্র হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, কিন্তু মুখপাত্র নয়। রাষ্ট্রের মুখপাত্র রাষ্ট্রপতিকে ধরা হয়, তবে এটি নির্ভর করে দেশের সংবিধান এবং শাসন ব্যবস্থার উপর। তবে কিছু ক্ষেত্রে সরকার ও অন্যান্য প্রতিনিধিও রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করে। তার মানে এখানে সরকারকে হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে ধরা হচ্ছে আর কি। তারপর হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীকে, এটা তখন হচ্ছে 2012 সালে প্রধানমন্ত্রী ছিল। এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি থাকেন, তাকে কিন্তু কি করা হয়, এই জনপ্রশাসন মন্ত্রণালয় তার হাতেই থাকে। জনপ্রশাসন মানে কি? যত পাবলিক, ধরো যত হচ্ছে সরকারি কর্মকর্তা আছে, কর্মকর্তা প্লাস কর্মচারী, তারা কি করে? সবাই কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়, তার মানে এই যে স্থানীয় প্রশাসন তিনটা, এটা না, বিভাগ, 4 নম্বর উত্তর। তারপর হচ্ছে বাংলাদেশের উপজেলা ব্যবস্থার প্রথম প্রবর্তন কত সালে? আমরা একটু আগে আলোচনা করছি, এটা হচ্ছে 1982 সালে। তারপর বাদ হয় কত সালে? 10 বছর পর 92 সালে, আর চালু হয় 1998 সালে। তারপর হচ্ছে বাংলাদেশের কয় প্রকার পৌরসভা রয়েছে? বাংলাদেশে কয় প্রকার পৌরসভা রয়েছে? দেখো বাংলাদেশে 3 প্রকার পৌরসভা রয়েছে। প্রথম হচ্ছে কি ক শ্রেণীর পৌরসভা, যারা নিজস্ব 1 কোটি টাকা আয় করে। তারপর হচ্ছে খ শ্রেণীর পৌরসভা, যারা হচ্ছে বার্ষিক
60 লাখ টাকা আয় করে। গ শ্রেণীর যে পৌরসভা যারা হচ্ছে 20 লাখ টাকা আয় করে, অর্থাৎ পৌরসভার মধ্যে 3টা ক্যাটাগরি রয়েছে। পৌরসভার মধ্যে কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি রয়েছে। তো জেলার মধ্যেও কিন্তু এ, বি, সি 3টা ক্যাটাগরি রয়েছে। তারপর হচ্ছে নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়? স্থানীয় সরকার কোনটিকে বলা হয়? আমরা যদি দেখি জেলা পরিষদ, গ্রাম সদস্য, হ্যাঁ, উপজেলা পরিষদ, হ্যাঁ, এই উপজেলা চেয়ারম্যান, তোমরা কি বলো তো নিচের কোনটিকে বলা হয় স্থানীয় সরকার? আশা করি তোমরা পারবা। গ্রাম সদস্য নাকি উপজেলা চেয়ারম্যান? তাহলে উপজেলা পরিষদ না, জেলা পরিষদ। এটা হচ্ছে বাংলাদেশের 3 স্তর বিশিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এই তিনটাকে আমরা বলছি যে এর মধ্যে এই যে জেলা পরিষদ, জেলা পরিষদকে স্থানীয় সরকার বলা হয়। নিচের কোনটিকে? এখন ইউনিয়ন পরিষদও তো হইতে পারে, কারণ ইউনিয়ন পরিষদ তো আছে। উপজেলা চেয়ারম্যান এখন কিন্তু স্থানীয় সরকারের মানে সরাসরি ইনস্টিটিউশন না, কিন্তু প্রথম যেটা আছে এই দুইটাই রাইট, কিন্তু এই এ ও রাইট, সি ও রাইট। তোমাদের যদি দুইটা রাইট থাকে তাহলে কি করবা? সবসময় মনে রাখবা, যদি প্রশ্নের উত্তরে দুইটাই রাইট তাহলে সবসময় প্রথমটা লাগাবা। প্রশ্ন উত্তর এরকম থাকে দুইটাই রাইট, তাহলে সবসময় কি করবা? প্রথমটা লাগাবো। তার মানে প্রথমটা কোনটা লাগাবো? উপজেলা পরিষদ। আর গ্রাম সদস্য তো না, গ্রাম সদস্য তো কোনো ইনস্টিটিউশন না। উপজেলা চেয়ারম্যান এটা ব্যক্তি, আমরা তো প্রতিষ্ঠানকে সব বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি জেলা পরিষদ। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড থাকে? ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড থাকে। ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড থাকে? 9টি ওয়ার্ড। আমরা একটু আগে বললাম 9টি ওয়ার্ড থাকে। আচ্ছা, তারপরে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? প্রশাসনিক প্রধান মানে হচ্ছে সচিব। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব। দেখো সচিব হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, আর নির্বাহী প্রধান অর্থাৎ সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যিনি হচ্ছে মন্ত্রী। আচ্ছা, তারপর হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড সংখ্যা। এটা একটু টাফ, কারণ তোমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশন ওয়ার্ড সংখ্যা জানা গুরুত্বপূর্ণ না, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে। উল্টাপাল্টা প্রশ্ন বলতে কিরকম বলছি, মানে এইরকম প্রশ্ন কিছুটা ঘুরায় পেঁচায় করার ট্রাই করে তারা। তো এটা একটু টাফ, এটা হচ্ছে 22টি। তো আমি বলবো এটা এরকম কিছু কঠিন প্রশ্নের জন্য তুমি এত কঠিন করে সবকিছু মুখস্থ করতে হবে না, তবে এটা খুব রেয়ার যে কোন সিটি কর্পোরেশন এটা কয়টা প্রশ্ন আসে। তো কুমিল্লা সিটি কর্পোরেশন তখন নতুন হয়েছিল 2011 সালের 10 জুন। এই জন্য দেখো 2012 সালে, এই 2011 সালে এই প্রশ্নটা করছে। দেখো 2011, এটা রিসেন্ট কোশ্চেন। রিসেন্ট যদি কোনো প্রশাসনিক ইউনিট হয়, প্রশাসনিক ইউনিট ধরো কোনো উপজেলা হইলো, কোনো সিটি কর্পোরেশন হইলো, কোনো পৌরসভা হইলো, কোনো মানে যেটাই রিসেন্ট কোনো প্রশাসনিক ব্যবস্থা যদি উদ্ঘাটন হয় বাংলাদেশে, তখন তুমি সেক্ষেত্রে তার ডিটেইলসে পড়বা। তার মানে কুমিল্লা সিটি কর্পোরেশন 2011 সালে গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য এটার অপশন হচ্ছে এ 22টি। তারপরে হচ্ছে বিট পুলিশিং কত সালে প্রথম চালু হয়? বিট পুলিশিং আমরা জানি 2009 সালে না 2000 সালের দিকে প্রথম চালু হয়। কারণ 2000 সালে এটা হচ্ছে ব্রিটেনের অবলম্বনে লন্ডন ওই দেশে, অর্থাৎ কমিউনিটি বেস, অর্থাৎ বিট ভাগ ভাগ করে, এলাকা ভাগ করে দিয়ে তারা কিন্তু এই যে এই বিটে ভাগ করে বিট পুলিশিং কার্যক্রম হয়। এটা হচ্ছে ব্রিটিশ বা লন্ডন মেট্রোপলিটন পুলিশের কার্যপদ্ধতি থেকে এটা ধারণ করা হয়েছে, যাতে করে আমাদের পুলিশিং ব্যবস্থাটা একটু ঢেলে সাজানো যায়, যাতে পুলিশ জনবান্ধব হয়, সে কারণে কিন্তু এটা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ কত সালে গঠিত হয়? এটা মোস্ট প্রবাবলি 1997 সালে। কেন 1997 সালে? আমরা জানি 1900 পার্বত্য চট্টগ্রামের যে তোমার একটা শান্তি চুক্তি হয়েছিল 2রা ডিসেম্বর, এটা গঠিত হয়েছে। এই শান্তি চুক্তির ফলে কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এটা হচ্ছে গঠিত হয়। এই চুক্তির মধ্যে এটা ছিল, ঠিক আছে, 1997 সালে। এটা চুক্তিটা কে করেছিল? এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান হচ্ছে যে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তার সন্তু লার্মা, ওই যে মানবেন্দ্র বদিপ্রিয় লার্মা, তারা হচ্ছে শান্তি বাহিনী, ওইটা হচ্ছে তারা মিটিং করেছিল আর কি। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি আমরা লাইভ ক্লাসে। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন। একটু আগে বললাম জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। তারা কিন্তু জনগণের যে যে সেবক তাদেরকে নিয়োগ করে, যেমন তারা ফার্স্ট ক্লাস অফিসার যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তাদেরকে নিয়োগ করে জনপ্রশাসন ইউনিট, এবং তার পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি। এটা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে আমরা যদি দেখি আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে আয়তন অনুযায়ী রাঙামাটি, আর ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এবং রাঙামাটি এই দুইটা হচ্ছে বাংলাদেশের আয়তনের বৃহত্তম এবং একই সাথে ক্ষুদ্রতম জেলা বাংলাদেশের, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য 6th অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ বাংলাদেশ? তার মানে কোনটা হচ্ছে 6 নম্বরে বাংলাদেশের যে 6th অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ বাংলাদেশ? 2010 সালে এটা বলছে। তো এটা সিলেট না, আমরা জানি দেশ স্বাধীনের সময় 4টা 5টা ছিল, তো এটা মোস্ট প্রবাবলি খুলনা হওয়ার কথা। খুলনা, সরি সিলেট। আচ্ছা, ষষ্ঠ বিভাগ হচ্ছে সিলেট, সপ্তম হচ্ছে তোমার হচ্ছে রংপুর। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সময় তোমার 4টা ছিল, পরে মানে দেশ স্বাধীনে তার পরে তোমার হচ্ছে 4টার পরে খুলনা অ্যাড করা হচ্ছে 5 নম্বরে, তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে আমরা সিলেট দিলাম, এবং 7 নম্বরে আমরা রংপুর, 8 নম্বরে হচ্ছে ময়মনসিংহ। তার মানে আমরা প্রথম দেখছি 4টা,
তো একটু ভুল হয়েছে আমার। তো 4টার পরে একটা হচ্ছে আমরা দেখছি কি অ্যাড হয়েছে, এটা হচ্ছে কি খুলনা। খুলনা কারণ 5 নাম্বার। তারপরে আবার একটা অ্যাড হয়েছে, নাম কি? সিলেট। সিলেট তার মানে কয়টা হলো? 6টা। 4 5 6। আমি ভাবছি ফিফথ। ফিফথ যদি বলে খুলনা হবে। খুলনা কত? ফিফথ। আর সিলেট হচ্ছে সিক্স। তারপর আবার একটা এড হয়েছে, এটা হচ্ছে সিক্স। আবার একটা আউট হয়েছে, এটা সেভেন্থ। সেভেন্থ হচ্ছে কি? রংপুর। আবার একটা আউট হয়েছে, আর এটা কি? এইট হচ্ছে কি? ময়মনসিং। তার মানে এইভাবে মনে রাখলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। তার মানে 5 নাম্বার খুলনা, 6 নাম্বার হচ্ছে কি সিলেট, 7 নাম্বার রংপুর, 8 নাম্বার ময়মনসিং। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টা? 8টা। প্রথম ছিল 4টা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি তোমার হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কতটি জেলা? এটা অনেকবার আমরা করছি, 3টা জেলা রয়েছে। তো 3টি জেলা। তারপরে বাংলাদেশের ময়মনসিংহ জেলা কলসিন্দুর গ্রামটি কিসের জন্য বিখ্যাত? এটা 2016 সালে আসছে। তো 2016 সালে মেডিকেল পরীক্ষা আসছে, ডেন্টাল মেডিকেলে। তো এটা কেন বিখ্যাত? কলসিন্দুর গ্রামে ময়মনসিংহের বাংলাদেশে কিন্তু অনূর্ধ্ব 16 যারা 16 যে মহিলা ফুটবল দল ছিল, বাচ্চাগুলা মেয়েরা এই মানে দুর্দান্ত রকম হচ্ছে খেলেছিল, এবং তারা কিন্তু এই দক্ষিণ এশিয়ার যে সাব চ্যাম্পিয়নশিপে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে একটা কলসিন্দুর গ্রাম থেকে তারা এতগুলো মেয়ে উঠে আসলো, তো এটা কিন্তু একটা বিস্ময়কর বিষয় ছিল বাংলাদেশের জন্য। সেই জন্য ময়মনসিংহ কলসিন্দুর বিষয়টি হচ্ছে অনূর্ধ্ব 16 মহিলা ফুটবল দলের জন্য বিখ্যাত। আচ্ছা, তারপরে বাংলাদেশের যে আমরা যদি দেখি যে চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? তো বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা। তিনি কিন্তু সন্তু লার্মা পরিষদ চেয়ারম্যান পদে রয়েছে। তো তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যানও। তো সন্তু লার্মার জন্ম সালে, তিনি মানে এত তোনার সম্পর্কে এত বিস্তারিত জানার কিছু নাই। তিনি লার্মা সম্প্রদায়ের একজন মানুষ, জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা। সেটা হচ্ছে তোমার এই যে তাকে সন্তু লার্মা বলা হয়, সংক্ষেপে তাকে কি বলা হয়? সন্তু লার্মা। মানে জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মার একটা নাম হচ্ছে সন্তু লার্মা। তিনি কিন্তু এই পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন। আচ্ছা, তারপর বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটা? ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আগে বলছি তোমাদেরকে। তারপর হচ্ছে রামু উপজেলা কোথায়? রামু হচ্ছে কক্সবাজারের। এটা আমাদের রাবার উৎপাদনের জন্য বিখ্যাত। রাবার উৎপন্ন হয় অনেক। কক্সবাজারের রাবার অনেক উৎপন্ন হয়। এটা হচ্ছে কোথায় অবস্থিত? কক্সবাজারের রামু। এখানে অনেক বড় একটা বৌদ্ধ মন্দির ছিল, যেটার মধ্যে সাম্প্রদায়িক একটা সময় হামলা হয়েছিল। বাট অনেক বড় একটা বৌদ্ধ মন্দির। রামু হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়ের বাংলাবান্ধা, জায়গির জোত। এই জায়গাটা হচ্ছে তেতুলিয়া। তেতুলিয়া টেকনাফ বলে না, আমি টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আসিস তোকে খুঁজে বের করে আনবো। তার মানে কি টেকনাফ থেকে তেতুলিয়া মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। সর্বোত্তর হচ্ছে টেকনাফ, সরি সর্ব দক্ষিণে টেকনাফ, আর সর্বোত্তর হচ্ছে তেতুলিয়া। আমরা বলি না কাশ্মীর টু কন্যাকুমারী, কাশ্মীর হচ্ছে একদিকে, আবার কন্যাকুমারী হচ্ছে আরেকদিকে। কাশ্মীর হচ্ছে উত্তরে, কন্যাকুমারী হচ্ছে দক্ষিণে। তো এরকম করে তোমাদের হচ্ছে এটা বলা হয় আর কি, কাশ্মীর টু কন্যাকুমারী। তোমরা যে একটা গানও আছে কিন্তু এরকম। তো যাই হোক, তো এই যে এই পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা। তারপর হচ্ছে বাংলাদেশ, তো আমি বললামই। তারপর বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন হচ্ছে বান্দরবান, আর প্রথম আসন হচ্ছে পঞ্চগড়। ঠিক আছে, প্রথম আসন কি পঞ্চগড়, আর 300তম আসন হচ্ছে বান্দরবান। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশের 3টা আছে। কুয়াকাটা কোথায় অবস্থিত? কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এটা একটা সাগর কন্যা বলা হয়। তো কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। আচ্ছা, তারপরে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় বিভাগ, আয়তনের সবচেয়ে বড় বিভাগ কোনটা তোমরা জানো? তোমরা বলো চট্টগ্রাম। অ্যাবসলিউটলি। এখন প্রশ্ন যদি বলি যে আয়তনে বড় বিভাগ না দিয়ে আমরা যদি বলি জনসংখ্যায়, তাহলে জনসংখ্যা হবে, জনসংখ্যায় বড় বিভাগ হবে ঢাকা। জনসংখ্যায় বড় বিভাগ হচ্ছে ঢাকা। তারপরে বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক জেলা কোনটা? মানে জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক, মানে সবচেয়ে জেলা যদি আমরা যে কল্পনা করি যে জেলার মধ্যে সবচেয়ে কম আছে কোনটা বলতো? তার মানে হচ্ছে আমরা যে সিলেটি, এখানে বর্তমানে বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ হচ্ছে ময়মনসিংহ। মানে ময়মনসিংহ বিভাগে জেলা কিন্তু কম আছে আর কি। যাই হোক, তারপর আমরা যদি দেখি বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা কয়টা? বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা হচ্ছে 19টি। বাংলাদেশের উপকূলীয় জেলা সংখ্যা কতটি? 19টি। এই দেখো 19টি। উপকূল মানে কি? অর্থাৎ বাংলাদেশের ধরো আমরা যে মানচিত্র দেখি, মানচিত্রের নিচে যে জেলাগুলা কুল অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং তারা হচ্ছে উপকূল। উপকূল মানে কি? ধরো কুল, উপকূল, কুলের কাছাকাছি। আমরা যদি বলি যে উপকূলের সমাজ করি যে উপকূল, কুলের সমীপে। কুল মানে কি? নদীর একুল, বা অর্থাৎ সাগরের একুল ওকুল বলি না, তো সাগরের কাছাকাছি যদি বলো তাহলে এই জেলাগুলো হচ্ছে সাগরের কাছাকাছি। আর এই উপকূলের জেলাগুলোতে যখন ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, তখন কিন্তু দারুণভাবে তারা এফেক্টেড হয়। তো এই জন্য হচ্ছে উপকূলীয় জেলাগুলো ইম্পর্টেন্ট।
তারপরে ঢাকা রেলওয়ে থানা কোন রেলওয়ে জেলার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ঢাকা জেলার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে এটা তো সেই বাংলাদেশের স্থানীয় সরকার কয়? ৩ প্রকারের আমরা বলেছি, ৩ প্রকার। এটা হচ্ছে এ। তারপর হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সর্বনিম্ন স্তর তো তোমরা তো জানোই, বা ইউনিয়ন পরিষদ। তারপর হচ্ছে জাতীয় সংসদের জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য সংখ্যা কতজন? ৩০০ জন প্রত্যক্ষ ভোটে হবে, ৩০০ জন। আর বাকি যারা আছে তারা হচ্ছে সংরক্ষিত, তাদের নির্বাচিত করা হয়। মানে অর্থাৎ নির্বাচন এই ৩০০ জন হচ্ছে নির্বাচিত হয় জনগণের দ্বারা, আর বাকি যারা হচ্ছে আছে বাকি ৫০ জন ৩৫০টা মহিলা যারা রয়েছে তাদের জন্য সংরক্ষিত রাখা হয়। এগুলা কি এভাবে নির্বাচিত হয় না, যে বাকি ৩০০ জন নির্বাচিত হয়ে আসে তারা ভোট দিয়ে বাকি ৫০ জনকে নির্বাচিত করে। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের আলোচনার। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলা। আশা করি তোমাদের নেক্সট ভিডিওতে আমরা একদম আরো ডিটেইলসে আরো সবকিছু আলোচনা করব। এই যে প্রশ্নগুলো আমরা যেভাবে দেখিয়েছি এইভাবে যদি তুমি ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ পরীক্ষায় এরকম ধাঁচেরই প্রশ্ন আসে। আমরা বিগত ১০ বছরের প্রশ্নগুলো দেখছি যে কি রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর প্রত্যেকবার আমরা লাইভ ক্লাসের যে সলভগুলা আমরা হচ্ছে আমাদের ভিডিওতে শেষ করছি। তোমরা শেষ হলে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।